প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। নতুন এক ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে বাংলাদেশ নৌবাহিনী 2027 অফিসার ক্যাডেটে ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে। তো আজকে আমরা 2027 বাংলাদেশ নৌবাহিনীতে কিভাবে ক্যাডেট হিসাবে তুমি একজন দক্ষ ক্যাডেট হিসাবে জয়েন করতে পারো এবং কোন কোন প্রসেসে তুমি সেখানে খুব কৃতিত্বের সহিত উত্তীর্ণ হতে পারো, আমরা সে বিষয়ে আলোচনা করব। সো আজকে আমরা সার্কুলারটা নিয়ে আলোচনা করব পুরোপুরি, এবং এর পরের ধাপে আমরা ভিডিওতে আস্তে আস্তে আলোচনা করব যে কিভাবে প্রিলি, রিটেন এছাড়াও আইএসএসবি পরীক্ষাগুলোতে ঠিকমতো দেওয়া যায়। ওকে, তাহলে শুরু করা যাক। আচ্ছা, তাহলে প্রথমে যেটা আসুক, ওকে। আচ্ছা, প্রথমে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে আমাদের বয়স। যে এটা হচ্ছে অনেকের মধ্যে খুব টেনশনে কাজ করে, বা অনেকে বুঝতে পারে না যে আসলে বয়স কত হতে হবে বা কত বয়স হলে আমি অ্যাপ্লাই করতে পারবো। দেখো, 2027 সালের 1ই জানুয়ারি তোমার জন্ম থেকে 2027 সালের 1ই জানুয়ারি এর মধ্যে যদি তোমার বয়স 21 বছর হয়, দেখো ভালো করে দেখো, তোমার এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ডে তোমার যে জন্ম তারিখটা দেওয়া আছে বা বার্থ সার্টিফিকেটে ওই তারিখ থেকে 2027 সালের 1 তারিখ এর মধ্যে যদি তোমার বয়স 21 হয়, 21 কিন্তু 21 পার হওয়া যাবে না, 21 একটা দিনও পার হওয়া যাবে না। যদি 21 বছর হয় তুমি অ্যাপ্লাই করতে পারবে, আর যদি একটা দিন পার হয় তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তার মানে তোমাকে 2027 সালের 1লা জানুয়ারি এর মধ্যে তোমাকে 21 বছর হতে হবে। ওকে, সো আমার একটা লাইটটা ডিস্টার্ব করতেছে, সরি। ওকে, আচ্ছা, তো লাইটের সরি ডিস্টার্ব করছিল। আচ্ছা, তার মানে আমরা তো বয়সটা দেখলাম, তাই না? বয়সটা কত হবে, কত হতে হবে? 21 বছর হতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের শারীরিক যোগ্যতা, অর্থাৎ আমাদের উচ্চতাটা কেমন হবে, আমাদের বুকে মাপ কেমন হবে। দেখো, ছেলেদের ক্ষেত্রে উচ্চতা হবে কত? 5 ফিট 4 ইঞ্চি সর্বনিম্ন, এবং মেয়েদের ক্ষেত্রে কত? 5 ফিট 1 ইঞ্চি। বুঝতে পারছো বিষয়টা? যে ছেলেদের ক্ষেত্রে কত? ছেলেদের ক্ষেত্রে হচ্ছে 5 ফিট 1 ইঞ্চি, সরি 5 ফিট 4 ইঞ্চি, আর মেয়েদের ক্ষেত্রে 5 ফিট 1 ইঞ্চি। আচ্ছা, আহ, ওজন, ওজন হচ্ছে দেখো এগুলোতে যেগুলোতে দেওয়া আছে, যে এগুলোতে সার্কুলারটা দেওয়া আছে তোমার শারীরিক যোগ্যতা, এগুলো পুরোপুরি হচ্ছে তোমার সর্বনিম্ন কত। ওকে, তো ওজন কত হবে? ছেলেদের জন্য সর্বনিম্ন 50 এবং মেয়েদের জন্য 46 কেজি। ওকে, এবার বুকের মাপ স্বাভাবিক কত? স্বাভাবিক হতে 76 সেন্টিমিটার, আর মেয়েদের ক্ষেত্রে কত? 21। বুঝতে পারছো যে চওড়াটা যেটা হবে, যেটা ছেলেদের ক্ষেত্রে সর্বনিম্ন 30 আর মেয়েদের ক্ষেত্রে 28 হতে হবে। এবং সম্প্রসারিত সম্প্রসারিত করতে গেলে বুকের মাপ কত হবে? ছেলেদের ক্ষেত্রে 32 আর মেয়েদের ক্ষেত্রে 30। বুঝতে পারছো? আচ্ছা, দৃষ্টিসীমা কত হতে হবে? দৃষ্টিসীমা তোমার চোখের 6/6, তবে 6/12 দৃষ্টিসীমা প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় 6/6 অর্জন করলে আবেদনের যোগ্যতা হয়। তার মানে 6/6 বলতে বলছে একদম পারফেক্ট পারফেক্ট হতে হবে। এছাড়া তুমি যদি চশমা ইউজ করো, চশমা ইউজ করলেও যেন তোমার 6/6 হয়, অর্থাৎ তুমি যেন পারফেক্ট দেখতে পারো। যদি এর মধ্যে না থাকো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। আর ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল সাপ্লাই এগুলো হচ্ছে এগুলো হচ্ছে শর্ট কোর্সে। তো আমরা আজকে শর্ট কোর্স নিয়ে আলোচনা করবো না, আমরা লং কোর্স নিয়ে আলোচনা করব। আচ্ছা, এরপর এরপর আমাদের কি আছে? আচ্ছা, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের শারীরিক যোগ্যতা, তাই না? শারীরিক যোগ্যতা, শারীরিক যোগ্যতা আমাদের কেমন হবে? যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপে 5 এবং অপরটিতে 4.5 পেতে হবে। অর্থাৎ তোমাকে এসএসসি অথবা এইচএসসি এই দুটো পরীক্ষার মধ্যে তোমাকে যে কোনো একটাতে জিপে 5 থাকতে হবে এবং অন্যটাতে কমপক্ষে 4.5 থাকতে হবে। এখন তোমরা যারা সামনে পরীক্ষা দেবা এইচএসসি, তোমরা কি করবা? তোমাদের মধ্যে যাদের এসএসসিতে 5 রয়েছে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু যদি তোমার এসএসসিতে 5 না থাকে এবং তুমি এইচএসসি পরীক্ষা এখনো দাওনি, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না, কারণ তোমার যে কোনো একটাতে প্লাস থাকতে হবে। এবং কি বলছে, উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান উভয় অন্তর্ভুক্ত থাকতে হবে। তার মানে তোমাকে সায়েন্সের হতে হবে, তোমাকে সায়েন্সের হতে হবে এবং তোমাকে গণিত এবং পদার্থবিজ্ঞান উভয় বিষয় তোমাকে থাকতে হবে। এরপর কি বলছে, যারা ইংরেজি মাধ্যম অর্থাৎ ও লেভেলে তোমরা যারা আসো, তো ইংরেজি মাধ্যম বা ও লেভেলে তোমরা যারা আসো, তোমাদের অবশ্যই কী করতে হবে? 6টা বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড, তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলের জন্য, আচ্ছা ও লেভেলের জন্য, দেখো ও লেভেল বলতে কি এসএসসি সাথে কানেক্টেড, তিনটিতে এ গ্রেড, তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলের জন্য
ন্যূনতম একটিতে এ গ্রেড থাকতে হবে, দুটি বিষয় বি গ্রেড বিষয় উত্তীর্ণ হতে হবে। তো তোমরা যারা ইংলিশ মিডিয়ামে তারা হয়তো বিষয়টা অবশ্যই বুঝতে পারছো, এবং অবশ্যই তো গণিত এবং পদার্থবিজ্ঞান থাকতেই হবে। আচ্ছা, তারপর যারা সশস্ত্র বাহিনীতে কর্মরত আছো তাদের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ 5 এবং অপরিতে 4.5 থাকলে উত্তীর্ণ হতে পারবে। এবং আচ্ছা, এটা একদম সেম, এসএসসি অথবা এইচএসসি যে কোনো একটাতে 5 এবং অপরটিতে 4.5 কমপক্ষে থাকতে হবে, এবং গণিত এবং পদার্থবিজ্ঞান থাকতে হবে। আচ্ছা, বৈবাহিক অবস্থা অবভিয়াসলি তোমাকে অবিবাহিত হতে হবে, এবং জাতীয়তা অবভিয়াসলি বাংলাদেশি, দ্বৈত নাগরিকত্ব কখনোই এটা সম্ভব না, অ্যাপ্লাই করতে পারবে না। আচ্ছা, অযোগ্যতা বলতে কি, তোমার কোন কোন সমস্যা থাকলে তুমি তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারবে না, বা তুমি অ্যাপ্লাই করলেও তোমাকে সেখানে অকৃতকার্য ঘোষণা করা হবে। আচ্ছা, কোন কোন বিষয়, প্রথমত বিষয়টা হচ্ছে যে আচ্ছা, প্রথমত কি কি, সেনা নৌ বিমান বাহিনী অবত যে কোনো চাকরি হতে বরখাস্ত অপসারিত হলো। অর্থাৎ তুমি যদি পূর্বে সেনা নৌ বিমান বাহিনী বা অন্য যে কোনো ধরনের পদে চাকরি করতে, বা তোমাকে বের করে দেওয়া হচ্ছে, এটা থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। আইসিএসবি কর্তৃক 2বার স্ক্রিন আউট অথবা প্রত্যাখ্যাত হলো, বা একবার স্ক্রিন আউট এবং একবার প্রত্যাখ্যাত। আচ্ছা, তার মানে যারা আইসিএসবি পরীক্ষা দিয়েছো, পরপর যদি কেউ 2বার স্ক্রিন আউট হয়ে যাও, স্ক্রিন আউট বলতে প্রথম দিনে যারা আউট হয়ে যাও, তারা 2বার পরপর 2বার আইসিএসবি পরীক্ষা দিয়ে 2বার যদি স্ক্রিন আউট হও, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। আর যদি একবার স্ক্রিন আউট হবে, স্ক্রিন আউট এবং এবার এবং পরের বার যদি তুমি রেড কার্ড পাও, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবা। তার মানে বুঝতে পারছো, যদি তুমি পরপর তোমার 2বার স্ক্রিন আউট হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবা না, কিন্তু একবার হলে তুমি পারবা। আচ্ছা, তারপর কি বলছে, সেনা নৌ বিমান বাহিনী আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য হলে, অর্থাৎ তোমাকে তো প্রথমে তুমি যখন পরীক্ষা দিবা, দেওয়ার সময় তুমি মেডিকেল চেক আপ করবে, যদি তোমার সমস্যা হয়, তোমার যদি মেডিকেল প্রবলেম থাকে, তোমাকে বের করে দেবে। যে কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে, দণ্ডপ্রাপ্ত বলতে কি, যে তোমার যদি কোনো মামলা থাকে তোমার উপর কোনো অপরাধের, এটা হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না, হলেও তুমি অযোগ্য হবা। তারপর প্রার্থীর বয়স 18 বছর হওয়ার পূর্বে ল্যাসিক পিআরকে স্মাইল অপারেশন গ্রহণযোগ্য হলে। এখন প্রশ্ন হতে পারে যে ল্যাসিক পিআরকে স্মাইল কি, এগুলো হচ্ছে যে তোমার দৃষ্টি যদি কোনো সমস্যা থাকে, এগুলো দৃষ্টি সম্বলিত কিছু অপারেশন। তো 18 বছর আগেই তোমার যদি এই অপারেশনগুলো হয়ে থাকে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না, করেও লাভ নেই, তুমি ধরা পড়ে যাবা। তবে অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম 3 মাস অতিবাহিত হতে হবে। তারপর যদি তোমার 18 বছর পর যদি তুমি অপারেশনটা করো, তাহলে তোমাকে অপারেশন থেকে তোমাকে 3 মাস পর অতিবাহিত হতে হবে, তারপর তুমি পরীক্ষা দিতে পারবা। এর যদি 3 মাস, মনে করো তুমি কয়েকদিন আগে অপারেশন করছো, বা 1-2 সপ্তাহ বা 1 মাস পর তুমি পরীক্ষা দিতে গেছো, তুমি আউট হয়ে যাবা। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল হলে, আচ্ছা, হলে গণ্য হবে। যেমন কি তুমি তুমি একই মানুষ বিভিন্ন নামে অ্যাপ্লাই করছো, মানে তুমি একটাই মানুষ বিভিন্নভাবে তুমি একাধিক অ্যাপ্লাই করছো, হলে তুমি বাতিল হয়ে যাবে, যদি এটা খুব কমই করে, এটা খুব করতে চান। আচ্ছা, মনোনয়ন পদ্ধতি। আচ্ছা, মনোনয়ন পদ্ধতিটা কি, আচ্ছা, মনোনয়ন পদ্ধতিটা হচ্ছে যেটা হচ্ছে আচ্ছা, মনোনয়ন পদ্ধতিটা হচ্ছে যে পরীক্ষাটা তোমাদের কোথায় হবে, কোন কোন জায়গায় তোমাদের এই অ্যাপ্লাই করলে তোমার পরীক্ষা দিতে পারবা। প্রথমত হচ্ছে নৌবাহিনী কলেজ, ঢাকায় নৌবাহিনী কলেজ। দ্বিতীয়টা হচ্ছে তুমি চট্টগ্রামে। তৃতীয় হচ্ছে তোমার খুলনা। এখন তোমার বাসা যেখানেই, যে সেখান থেকে এই তিনটা, ঢাকা, চট্টগ্রাম এবং নৌবাহিনী, এই তিনটার মধ্যে যে জায়গাটা খুব কাছাকাছি, তুমি সেখানে পরীক্ষা দিতে পারবা। এবং এগুলোতে তারিখ দেওয়া আছে কবে থেকে কবে পরীক্ষা। প্রথম পরীক্ষাটা হবে ঢাকায় 30 মার্চ হতে 2 এপ্রিল, এবং 5 হতে 8 এপ্রিল। 8 এপ্রিল হতে 5 হতে 8 এপ্রিল পুরুষ, এবং 9 এপ্রিল শুধুমাত্র মহিলা। আর নৌবাহিনী কলেজ চিটাগাংয়ে হবে 5 থেকে 8 এপ্রিল নৌবাহিনী কলেজ, এবং চট্টগ্রাম এবং খুলনাতে হবে 5 থেকে 8 এপ্রিল পুরুষ এবং 9 এপ্রিল মহিলা। এবং লিখিত পরীক্ষা কত হবে, 11 এপ্রিল 2026, বুদ্ধিমত্তা ও ইংরেজি ও সাধারণ জ্ঞান পরীক্ষা। তার মানে লিখিত পরীক্ষা কী কী হতে হবে, আইকিউ, ইংরেজি এবং সাধারণ জ্ঞান পরীক্ষা, এবং অবভিয়াসলি তোমাকে কিন্তু সায়েন্সের হতে হবে, ফিজিক্স এবং ম্যাথ তোমাকে থাকতেই হবে। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা জানবো যে, আচ্ছা আচ্ছা এরপর হচ্ছে আমাদের প্রিলি গেল। অর্থাৎ প্রিলি বলতে কি, আমাদের হচ্ছে মেডিকেল প্রথমে গেল, মেডিকেলের পর তোমাকে লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা পর এরপর তোমার কি হবে, তোমার লিখিত পরীক্ষা পর তোমাকে আইএসএসবি পরীক্ষাটা কি, যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার অন্তর্বাণী। আচ্ছা, তার মানে তুমি যদি মেডিকেল, এরপর তোমার লিখিত, এগুলো যদি তোমার কাজ হয়ে যায়, তারপর তোমাকে
আইএসএসবি পরীক্ষার জন্য ডাকা হবে। আইএসএসবি পরীক্ষা মানে বুঝো তো? একটু দাঁড়াও। ওকে, আচ্ছা আমি একটা জিনিস বলতে তোমাদের ভুলে গেছি, যে প্রথমে হচ্ছে তোমাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হবে। স্বাস্থ্য পরীক্ষা টিকতে পারলে তোমার ভাইবা হবে। ভাইবার পর তোমাকে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা যদি টিকতে পারো তোমার সরাসরি আসবে, অর্থাৎ তুমি পরীক্ষা অ্যাটেন্ড করলা। অ্যাটেন্ড করার পর তোমাকে প্রথমে মেডিকেল চেক আপ করবে, সব কিছু যদি ওকে হয় তুমি ইন, আর যদি তোমার যে কোনো একটা প্রবলেম থাকে তোমাকে বের করে দেবে। এরপর তোমার কিছুক্ষণ পর বা কয়েক ঘন্টা পর অতিবাহিত পর তোমার আবার ভাইবা নেবে। ভাইবা যদি তুমি টিকতে পারো তোমাকে লিখিত পরীক্ষার জন্য এই 11 এপ্রিল তোমাকে ডাকা হবে। ওকে, এখন যদি তুমি 11 এপ্রিল লিখিত পরীক্ষা টিকে যাও, এরপর তোমাকে কি হতে হবে? আইএসএসবি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তোমরা অনেকে আইএসএসবি পরীক্ষার নাম শুনছো, যে 4 দিনের একটা পরীক্ষা, মূলত 3 দিন থাকতে হয়। 3 দিনে প্রায় 32-33টা পরীক্ষা অংশগ্রহণ করতে হয়, এবং এই পরীক্ষায় যদি তুমি টিকতে পারো বা ভালো কিছু করতে পারো তোমাকে গ্রিন কার্ড দেবে। গ্রিন কার্ড পাওয়া মানে তুমি অফিসার হিসেবে সিলেক্টেড। রেড কার্ড পালে তুমি আউট। আর যদি তোমার ফিটনেসের বা যে কোনো একটা পরীক্ষা খারাপ হয়ে যায়, তোমাকে আবার যদি দ্বিতীয়বার সুযোগ দিতে চায়, তাহলে তোমাকে হলো ইয়েলো কার্ড দেবে। ইয়েলো কার্ড বলতে এক প্রকার গ্রিন কার্ড, তোমাকে আবার পরীক্ষা দিয়ে তোমাকে আবার উত্তীর্ণ হতে তুমি পারবে। আচ্ছা, চূড়ান্ত পরীক্ষা কি? আইএসএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ তুমি যদি আইএসএসবি পরীক্ষা চূড়ান্ত হতে পারো, এরপর তোমার স্বাস্থ্য পরীক্ষা চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, অর্থাৎ তোমার সব কিছু এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারলে তুমি সিলেক্টেড। তারপর চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত প্রার্থীগণের নৌসদ কর্তৃক চূড়ান্ত মনোনয়ন পর্ষদ কার্যক্রম, অর্থাৎ তুমি সব দিকে এখন পারফেক্ট। এখন তোমাকে নিয়োগপত্র দেবে যে তুমি কবে জয়েন করবা। এরপর চূড়ান্তভাবে মনোনীত হওয়ার পর ডিসেম্বর 2026 এর শেষ সপ্তাহে তুমি বাংলাদেশ নেভাল একাডেমি পতেঙ্গা চট্টগ্রাম অফিসের ক্যাডেট হিসেবে জয়েন করবে। অর্থাৎ তুমি যদি এখন সব কিছু সিলেক্টেড হয়ে যাও, তাহলে তুমি ডিসেম্বরে 2026 সালের শেষে তুমি সেখানে ক্যাডেট হিসেবে জয়েন করবে। আচ্ছা, প্রশিক্ষণ বা কমিশন কী কী? আচ্ছা, কী কী সুবিধা বা তুমি কীভাবে কী করবা? বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 10 সপ্তাহের প্রশিক্ষণ সহ বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে 18 মাস এবং মিডশিপম্যান হিসেবে 18 মাস সহ মোট 3 বছর মেয়াদী আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হবে। এরপর হচ্ছে আমাদের নেভাল একাডেমিতে পেশাগত প্রশিক্ষণের পাশাপাশি এক্সিকিউটিভ শাখার ক্যাডেটদের মেরিটাইম সায়েন্স বিষয়ে বিএসসি অনার্স এবং সাপ্লাই শাখার ক্যাডেটদের বিবিএ ডিগ্রি প্রদান করা হবে। ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখার ক্যাডেটদের এমআইএসটি ঢাকায় বিএসসি ইঞ্জিনিয়ার ডিগ্রি প্রদান করা হবে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে নেভাল একাডেমিতে, আচ্ছা প্রথমত তোমাকে 10 সপ্তাহে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর তোমাকে 3 বছর বাংলাদেশ নেভাল একাডেমিতে তোমার প্রশিক্ষণ হবে। প্রশিক্ষণ শেষে তোমার কী হবে? তুমি কোন কোন জাতীয় সার্টিফিকেট পেতে পারো? যদি তুমি সায়েন্সের হলে, কারণ এই সার্কুলারটা হচ্ছে সায়েন্সের হলে তুমি তুমি বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি থেকে বিএসসি অনার্স পাবা, এবং সাপ্লাই শাখার ক্যাডেটদের বিবিএ প্রদান করা হবে। অর্থাৎ যারা বিবিএ বলতে কি, যারা হচ্ছে কমার্সের রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, ওদেরকে ওদেরকে হচ্ছে সার্টিফিকেট দেওয়া হবে। সাপ্লাই শাখার ক্যাডেট দেওয়া, অর্থাৎ যারা সায়েন্স রিলেটেড সাবজেক্ট পড়বে না তাদেরকে বিবিএ ডিগ্রি প্রদান করবে, এবং যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়বে তারা এমআইএসটি, বুঝতে পারছো বিষয়টা? তো তুমি সায়েন্স নিয়ে পড়ো, তোমাকে এমআইএসটি সার্টিফিকেট দেবে, অনার্স সার্টিফিকেট। আর যদি তুমি এছাড়াও তুমি যদি ইঞ্জিনিয়ারিং বাদে অন্যান্য সাবজেক্ট নিয়ে পড়ো, তোমাকে মেরিটাইম ইউনিভার্সিটি দেবে। বেতন ও ভাতা। আচ্ছা, বেতন ও ভাতা বলতে আমাদের কি? বেতন ও ভাতা। আচ্ছা, বেতন ও ভাতা কি? যে সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনী বেতনক্রম অনুযায়ী অফিসের ক্যাডারগণ বেতন পাবে। অর্থাৎ সরকার যে স্কেলটা তোমাকে দেবে ওই স্কেল অনুযায়ী তুমি বেতন পাবা। এটা তো প্রতি বছর তোমাদের বাড়ে, তো যখন তুমি জয়েন করবে সেই হিসেবে। আচ্ছা, অন্যান্য বিশেষত্ব কি, যে তোমার ক্যারিয়ার হিসেবে এটা কেমন? প্রথমত হচ্ছে বৈচিত্র্যময় রোমাঞ্চকর একমাত্র নেভাল ক্যারিয়ার রয়েছে। সি আধুনিক যুদ্ধজাহাজ ও সাবমেরিন জাহাজের ক্রু, এয়ার, নেভাল এভিয়েশন, ল্যান্ড, স্পেশাল ফোর্স, নৌ কমান্ডের 3টি পদে চাকরি সুযোগ। অর্থাৎ তুমি তো বোঝোই, সিনেমাতে যেগুলো দেখছো, মুভিতে যেগুলো দেখছো, প্রায় ওই রকমই নাটক। আমরা সিনেমাতে আমরা যেসব দেখি, যে সাবমেরিন, যুদ্ধজাহাজ, এতদিন আমরা শুধু আমেরিকা, ইউক্রেন, বিভিন্ন যুদ্ধ শুধু টিভিতে দেখছি। তুমি এগুলো যদি যেতে পারো, বাস্তবে দেখবা সাবমেরিন কি, যুদ্ধজাহাজ কি, নেভাল এভিয়েশন, এয়ার, ল্যান্ড, নেভাল স্পেশাল ফোর্স। তারপর বিদেশে তুমি ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, পাকিস্তান বিভিন্ন জায়গায় তুমি প্রশিক্ষণ গ্রহণ করতে পারবা। এছাড়াও তুমি এমএসসি, এমএস, এমবিএ, এমএ, এমফিল, পিএইচডি বিভিন্ন ডিগ্রি অর্জন করতে পারবা। তুমি এরপর কি আছে, তোমাকে দেশি বিদেশি সরকারি খরচে বিভিন্ন পর্যায়ে তুমি ডিগ্রি অর্জন করতে পারবা। জাতিসংঘে মিশন দিতে পারবা। জাতিসংঘ মিশন মানে টাকা। এছাড়া নৌবাহিনী অফিসার হাউজিং, অর্থাৎ এটা বলতে কি, যে ঢাকায় যারা থাকো বা ঢাকায় কখন দিয়েছো তোমরা দেখবো যে 300 ফিটের দিকে আমি যেমন
গত বছর ঢাকায় গিয়েছিলাম 300 ফুটের দিকে, ওই জায়গায় আমি যাচ্ছিলাম একটা পরীক্ষার জন্য, দেখলাম যে নৌবাহিনীদের জন্য, যারা নৌবাহিনী আবাসস্থলের জন্য বিশাল বড় বাসা নির্মাণ হচ্ছে, এমন কিছু একটা। এছাড়া তো মিরপুর ক্যান্টনমেন্ট এগুলোতে এরিয়াতে গুলো দেখবো যে বিশাল বড় বড় 15 তলা 20 তলা বিশাল বড় অ্যাপার্টমেন্ট তৈরি করা হচ্ছে এই অফিসারদের জন্য। তারপর প্লট প্রার্থী, নৌবাহিনী হাউজিং প্রকল্প সমূহ NOHS ও BNCHI প্রাধিকার ভিত্তিতে শর্ত সাপেক্ষে প্লট পাওয়ার সুবিধা আছে। চিকিৎসা, তোমার যে কোনো অসুখ বিসুখ হলে তোমাকে তো সরকারি খরচে তোমার ব্যবস্থা করবে। এছাড়া সন্তানদের তুমি সন্তান কি ক্যান্টনমেন্ট আছে, FMC মেডিকেল কলেজ আছে, মিলিটারি MIST BUP, এগুলোতে খুব ভালোভাবে পড়াশোনার দারুণ একটা সুযোগ রয়েছে, এগুলোই। আচ্ছা, তারপর হচ্ছে আমরা ওটা অ্যাপ্লাইটা পরে আমরা দেখতেছি আর কি আছে এখানে। আচ্ছা, এখন তুমি আবেদনটা করবে কীভাবে? আবেদনটা করবা হচ্ছে, এটা খুবই সহজ। তুমি এখানে বিকাশ, রকেট যে কোনো একটা মাধ্যমে আবেদন করতে পারবে, কারণ আমার সচরাচর এগুলো তো অনেক প্রায় সবভাবেই তুমি অ্যাপ্লাই করতে পারবা, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যে কোনো হবে। বাট আমরা সচরাচর কী দিয়ে করি, আমাদের তো ভাই সবাই তো কোটিপতি না বা বড় না যে ডেবিট ক্রেডিট কার্ডে আমরা রাখবো। আমরা কি বিকাশ নগদ ব্যবহার করি, তুমি এগুলোতে খুব সহজেই অ্যাপ্লিকেশন করতে পারবা। ওকে, আচ্ছা, তারপর কি, আচ্ছা বিশেষ নির্দেশনা বলে কি, ক্যাট কলেজ সমূহ, মিলিটারি কলেজ, BNCC, নৌরোভার, নেভি, অ্যাঙ্কারেজ স্কুল অ্যান্ড কলেজ, BNA কলেজ সমূহ, বিজ্ঞান শাখায় SSC ও SSC পরীক্ষায় যে কোনো একটিতে GPA 5, অপরটিতে ন্যূনতম GPA 4.5 প্রার্থীগণ প্রচলিত নিয়ম মোতাবেক যথাযথ কর্তৃপক্ষ। আচ্ছা, ও আচ্ছা, বিষয়টা তো হচ্ছে যে ক্যাডেট কলেজ, মিলিটারি কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ, BNCC, এই ধরনের যেগুলো স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, তাদের যদি SSC এবং SSC যে কোনো একটিতে GPA 5 এবং অপরটিতে 4.5 থাকে সর্বনিম্ন, তাহলে তোমার সরাসরি ISSB পরীক্ষায় যেতে পারবা। বুঝতে পারছো? তারপর অবভিয়াসলি তোমাকে প্রথমে স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তারপর তুমি সরাসরি ISSB পরীক্ষায়। তা A লেভেলের ক্ষেত্রে এরকম 5টিতে A গ্রেড, একটিতে B গ্রেড, ও A লেভেলের দুটি ন্যূনতম A গ্রেড ও একটিতে B গ্রেড থাকতে হবে। অর্থাৎ এগুলো তো বোঝোই, তোমরা পড়লে তো বুঝতে পারবা। ISSB ব্যতীত অন্য পরীক্ষার জন্য দৈনিক বা ভ্রমণ ভাতা প্রদান করা হবে না। অর্থাৎ যারা ISSB পরীক্ষা আমরা যারা দিয়েছি, তো তুমি যাওয়া আসা বাবদ তোমাদের একটা ভাড়া দেয়, অর্থাৎ তো ঢাকায় যাওয়া আসা করতে তোমার বাসা দূরত্ব অনুযায়ী তোমার ঢাকায় যাওয়া আসা করতে কেমন খরচ হয়, ওই হিসেবে তোমাকে একটা টাকা প্রদান করবে। চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তন বা চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র বাতিলের ক্ষমতা নৌষধ রয়েছে। অর্থাৎ বিজ্ঞপ্তি দিয়েছে, এছাড়াও কিন্তু সার্কুলার দিয়েছে, এখন যেটা আছে তারা ইচ্ছে করলে কিন্তু তার পরিবর্তন করতে পারবে। তারপর জরুরি পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার সময় পরিবর্তন হতে হবে, অর্থাৎ তোমাদের পরীক্ষার যে ডেটটা দিছে এটা পরিবর্তন করতেও পারে। আচ্ছা, সেনা বা বিমান বাহিনী হতে ছাড়পত্র গ্রহণকৃত প্রার্থীগণ মূল ছাড়পত্র সহ আবেদনপত্র জমা করুন। আচ্ছা কি বলছে, সেনা ও বিমান বাহিনী হতে ছাড়পত্র গ্রহণকৃত প্রার্থীগণ, আচ্ছা যারা সেনা এবং বিমান বাহিনী হতে ছাড়পত্র পেয়েছে NOC প্রার্থীগণ মূল ছাড়পত্র সহ আবেদনপত্র জমাকৃত আবেদন পরবর্তী নৌবাহিনীর চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও চূড়ান্ত নির্বাচন। আচ্ছা, তার মানে যে ছাড়পত্র রয়েছে ওটা তোমাকে মূল ছাড়পত্র সহ আবেদন জমা। আচ্ছা, এটা কি বলছে এখানে, বিশেষ নির্দেশ। আচ্ছা, এই জিনিসটা আমিও ঠিকমতো, সেনা ও বিমান বাহিনী হতে ছাড়পত্র গ্রহণকৃত প্রার্থীগণ মূল ছাড়পত্র সহ আবেদন। আচ্ছা, যখন তোমরা আবেদন করবা, যাদের সেনা এবং নৌবাহিনী হচ্ছে ছাড়পত্র তোমরা পেয়েছো, যাদের আছে, তারা অ্যাপ্লিকেশন করার সময় যদি থাকে, তাহলে তারা মূল জিনিসটা তাদের ওটা সাবমিট করতে হবে, বা মূল পিকটা বা মূল ডকুমেন্টটা ওখানে দেখাতে হবে। বুঝতে পারছো? এখন কবে আর যদি যে কোনো সমস্যা হয়, তোমাদের এখানে ফোন আছে, হেল্পলাইন আছে, তোমরা অবশ্যই করবা। আর সময় কটা, সকাল 8টা থেকে 4টা 1430 মানে কি 2টা 30 পর্যন্ত। ওকে, আর এই নাম্বার 1430 থেকে 20 মানে কি 8টা পর্যন্ত, যে 2টা 30 থেকে এই নাম্বার 2টা 30 থেকে রাত 8টা পর্যন্ত। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখব যে অ্যাপ্লিকেশন কবে করতে হবে। অনলাইনে আবেদনের সময়সীমা। আচ্ছা, অনলাইনে আবেদনের সময়সীমা কত, যে 1 জানুয়ারিতে, আচ্ছা আবেদন সময়সীমা 1 জানুয়ারিতে 28 মার্চ পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন। অর্থাৎ দেখো, বারবার বলতেছি যে 1 জানুয়ারিতে 28 মার্চ পর্যন্ত তোমাদের এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। সো এই ছিল হচ্ছে 2027 সালে যারা নবীন ক্যাডেট হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে জয়েন করতে চাও, তাদের জন্য নতুন সার্কুলার। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তারপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, এবং অবশ্যই তোমরা পেজটা ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। এবং এছাড়াও কিন্তু
যেমন 97 বিএমএ লং কোর্স চলতেছে, ইতিমধ্যে আমার সাথে কয়েকটা স্টুডেন্ট যুক্ত হয়েছে, তারা 1-to-1 মাধ্যমে তারা বিভিন্ন প্রিলি, রিটেন, এছাড়াও এসএসবি যেহেতু এখন হয়নি, আপাতত এখন প্রিলি এবং রিটেন কীভাবে টিকতে পারা যায়, এই জন্য তারা আমার কাছে কোর্স করতেছে। তো তোমরা যারা ইচ্ছুক বা যে কোনো পরামর্শ নিতে চাও, অবভিয়াসলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি আমি ওখানে গিয়ে আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, তোমরা আমার সাথে যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের সবার জন্য শুভকামনা। এবং আবারও বলছি যে তোমাদের যে কারো পরামর্শের জন্য অবশ্যই তোমরা আমাকে নক করবা। এবং তোমাদের আরেকটা জিনিস বলি যে তোমরা পরীক্ষাটা দিবা, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমাকে যে টিকতে হবে এমনটা নয়। আমি বারবার একটা কথা বলি যে তোমরা পরীক্ষা দাও, অন্তত কিছু শিখবা। তোমাকে যে টিকতে হবে এমনটা নয়। তো আজ আর বেশি সময় নষ্ট না করে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। ওকে।